প্রবেশ থেকে বিরত থাকার এবং শান্তি বজায় রাখার নির্দেশনা জারি করেন। ওয়াইয়ের আইনজীবী হিসেবে আপনার আইনগত পদক্ষেপ কী? জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আইন যুক্তি প্রস্তুত করুন। তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য, এই মামলাটাই হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে 140 ধারাধীন আদেশের দ্বারা পরবর্তী 3 মাস ওয়াই নালিশ সমিতি প্রবেশ থেকে বিরত থাকার এবং শান্তি বজায় রাখার নির্দেশনা জারি করেন। তাহলে নির্দেশনা জারি করলে আপনি কী করতে পারবেন? নির্দেশনা জারির জন্য আপনি রিভিউ করতে পারবেন একটা, মানে যে কোর্টে এই মামলাটা আছে সেই কোর্টে আপনি রিভিউ করতে পারেন। পাশাপাশি যদি রিভিউ না শোনায় তাহলে আপনি আদেশের বিরুদ্ধে দ্বারা জজে রিভিশন করতে পারবেন। তাহলে দ্বারা জজে রিভিশন করবেন কত ধারা অনুযায়ী? আপনি দ্বারা জজে রিভিশন করবেন যে 439-এর 439 হচ্ছে হাইকোর্টের রিভিশন, আর 439 এতে হচ্ছে দ্বারা জজে রিভিশন, মানে ফৌজদারি কার্যবিধি 439 হচ্ছে হাইকোর্টের রিভিশনের ক্ষমতা, আর 439 এতে হচ্ছে দ্বারা জজে রিভিশনের ক্ষমতা। তাহলে আপনি 439 এ ধারা অনুযায়ী দ্বারা জজে রিভিশন করতে পারবেন। যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যদি কোনো আদেশ দেয় সেই আদেশের মধ্যে কী করতে পারবেন? আপনি রিভিশন করতে পারবেন। তাহলে আইনজীবী হিসেবে আপনার পরামর্শ কী থাকবে? যে আপনি দ্বারা জজে রিভিশন করবেন, বাস। গ অংশ এটা শেষ। এবার গ অংশটা দেখেন। গ অংশে বলা আছে যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করুন। যে আমরা জানি যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হচ্ছে 403 ধারা, সরি হ্যাঁ 403 হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, আর 405 হচ্ছে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। ঠিক বললেন না? এটা কোনো তাড়াতাড়ি মনে আছে। যাই হোক, 403 আর 405। 403 হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, তার মানে আপনি একটা বিশ্বাস ভঙ্গ করছেন, সেটা 403। আর অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করেছেন 405 ধারায়। 403 আর 405-এর পার্থক্য আলোচনা করবেন, যে ফৌজদারি কার্যবিধির ধারা মিল নেই, ধারাগত পার্থক্য। তারপরে হলে একটা সম্পত্তি, একটা বিশ্বাস ভঙ্গের একটা ব্যাপার, একটা বিশ্বাস, একটা হচ্ছে সম্পত্তি আত্মসাৎ, তার মানে একটা দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্যমান, ঠিক আছে। তারপর হচ্ছে এটা শাস্তি আলোচনা করবেন, যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি 1 বছর, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ শাস্তি 6 মাস বা 1 বছর বা অর্থদণ্ড, শাস্তি আলোচনা করবেন। তারপর হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি জেলা মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হয়, বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এটা এই মামলার বিচার করতে পারে। এইরকম 5টা বিষয় দাঁড় করালে হবে। উৎস, ধারা একটা, তারপর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কী, তারপর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ মানে প্রথম অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কী, তারপর ধারা, তারপর হচ্ছে শাস্তি। এই বিষয়গুলো 3-4টে আলোচনা করলে মোটামুটি শেষ। এখন খ নাম্বার, অভিন্ন অভিপ্রায় ও অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া দি পেনাল কোড 1860 34 ধারার প্রযুক্ত হতে পারে না। উক্তিটি যথাযথ নিরূপণ করুন। একজন ব্যক্তিকে তার দ্বারা সরাসরি সংগঠিত হয়নি এরূপ অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় ও অভিন্ন উদ্দেশ্যের ভূমিকা আলোচনা করে আপনার উদ্দেশ্য সমৃদ্ধ করুন। তাহলে অভিন্ন অভিপ্রায় ও অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া 34 ধারা প্রযুক্ত হতে পারে না। তা আমরা জানি যে কমন ইন্টেনশনে সর্বোচ্চ 2 জন কী থাকে না, সর্বোচ্চ 2 জন অংশগ্রহণ থাকতে হবে বাধ্যতামূলক। তাহলে কমন ইন্টেনশন যদি সর্বোচ্চ 2 জন অংশগ্রহণ বাধ্যতামূলক হয়, তো সেক্ষেত্রে তাহলে আপনার কী করতে হবে? তাহলে আপনাকে সেটা 2 জন যে থাকে, এটা মানে বৈশিষ্ট্য, অর্থাৎ কমন ইন্টেনশনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। কমন ইন্টেনশনে কমপক্ষে 2 জন থাকতে হবে, এটা ফৌজদারি অবশ্যই সেটা একই উদ্দেশ্য হতে হবে, তারপর অবশ্যই সেটা অপরাধজনক উদ্দেশ্য হতে হবে, তারপরে এইরকম মানে তাদের পরিকল্পনা একই হতে হবে, মানে এইরকম, তারপরে এইরকম আর কি, এলে বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। আর তাহলে 149 আছে সাধারণ অভিপ্রায়। হ্যাঁ, তো দণ্ডবিধির 149 ধারা আছে সাধারণ অভিপ্রায়। সাধারণ অভিপ্রায়ে ঠিক এই সেম ঘটনাগুলোই আসবে। উদ্দেশ্য আলোচনা করার পরে তারপরে আপনাকে বলতে হবে যে যেহেতু মোট কথা হচ্ছে যে যেহেতু 129 ধারা এবং 149 ধারা তাদের উদ্দেশ্য এবং তাদের অপরাধীর সংখ্যা যেহেতু একই, সেই জন্য আমরা বলতে পারি যে দণ্ডবিধি 1860-এর
সন্ধি ছাড়া প্রযুক্ত হতে পারে না যদি অপরাধীর সংখ্যা 2 জন না হয়, তাদের একই উদ্দেশ্য না থাকে, তাদের পরিকল্পনা যদি একই না থাকে। তো এরকম আলোচনা করে আমরা কি করতে পারি, এটা অ্যান্সারটা দিতে পারি। একজন ব্যক্তিকে তার দ্বারা সরাসরি সংগঠিত এরূপ অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন উদ্দেশ্য ভূমিকা আলোচনা করে আপনার উদ্দেশ্যকে সমৃদ্ধ করুন। আমি আপনার সাথে পরামর্শ করলাম, কিন্তু যখন অ্যাকশন ছিল, অর্থাৎ কজ অফ অ্যাকশন যেটাকে বলা হয়, যখন ঘটনাটা সংঘটিত হয় তখন আমি ছিলাম না। এর অর্থ এই নয় যে আমি এই অপরাধের সাথে সম্পৃক্ত না। সে সন্ধি ধারা কিন্তু আমাদের সেটা বলে না। সন্ধি ধারা বলে যে উদ্দেশ্য যদি এক থাকে, পরিকল্পনা যদি এক থাকে, তাহলে সে অপরাধের সংগঠিত করুক আর না করুক, তাকে অবশ্যই অপরাধের সাথে সম্পৃক্ত বলে ধরে নেওয়া হবে। এখন আপনি পরামর্শ করছেন যে আমরা অমুককে হত্যা করব অমুক জায়গায় অমুকভাবে। তাই যদি দণ্ডবিধি স্বাধীন ধারাটা পড়েন, তাহলে আপনাদের এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে একজনকে বিষ প্রয়োগ করে মারার পরিকল্পনা করা হয়। এই একজনে বিষ কেনে, মানে 4 জন মিলে এই কাজটা করে। একজনে বিষ কেনে, একজনে বিষ সরবরাহ করে, একজন আবার বিষটা খাওয়ায়, একজন আবার বিষ খাওয়ার পরে সে মারা গেছে কিনা সেটা নিশ্চিত করে। 5 জন 5 ভাবে সম্পৃক্ত। তাহলে এটাতে স্বাধীন ধারা কিন্তু বলা আছে, অর্থাৎ জ্ঞান যদি হয় ভিন্ন ভিন্ন, শাস্তি ভিন্ন ভিন্ন, এরকম না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই 34 ধারাটা এই জায়গার মধ্যে পরিস্ফুটিত হয় যে ওই 5 জনে এই হত্যার জন্য তারা দায়ী হবে, কারণ তাদের 5 জনের পরিকল্পনা মতে এই হত্যাটা সংঘটিত হয়েছে। তাহলে এইভাবে আপনাদের আলোচনাটা করতে হবে। এবার হচ্ছে 7-এর কতে বলা আছে যে অপরাধজনিত নরহত্যার অপরাধজনিত নরহত্যার হলো মূল অপরাধ এবং খুন হলো তার একটি বিশেষ শাখা। উভয় অপরাধের বৈশিষ্ট্য, উপাদান ও শাস্তি উল্লেখ করে উদাহরণ সহ বক্তব্যটি আলোচনা করব। তো আমরা জানি যে অপরাধজনক নরহত্যার 3টে ব্যাখ্যা আছে, আর হত্যার হলো 5টা ব্যাখ্যা আছে, মানে 5টা ব্যতিক্রম আছে। তাহলে অপরাধজনক নরহত্যা 299 ধারা এবং 300 ধারার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা আছে, সেই আলোচনাগুলো করলে মোটামুটি এই ফোনটা হয়ে যাবে। XY একটি পাখি হত্যা ও চুরি করার জন্য পাখির উদ্দেশ্যে গুলি ছুড়ল। ঝোপের আড়ালে থাকা ওয়াই এর পায়ে লাগে এবং মারাত্মক আহত অবস্থায় দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর ওয়াই মারা যায়। ও এক্স জানত না যে ওয়াই ঝোপের আড়ালে আছে। ময়নাতদন্তে প্রতিবেদনে ডাক্তারের মন্তব্য কলামে উল্লেখ করেন যে যথাযথ প্রতিকার নিপুণ চিকিৎসায় ওয়াই এর মৃত্যু নিবারণ করা যেত। ওয়াই দায় নিরূপণ করো। তাহলে মৃত্যুর যে 5টা ব্যতিক্রম আছে, উপাদান আছে, সেটার মধ্যে এটা পড়ছে। অতএব এটা নিঃসন্দেহে বলা যায় যে অপরাধজনক নরহত্যা। কারণ আপনাকে কাউকে খুন করতে হলে অবশ্যই পরিকল্পনা থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে, তাকে মারার যে পরিকল্পনা সেটা থাকতে হবে। যেহেতু এখানে ঝোপের আড়ালে ছিল, ঝোপের আড়ালে থাকা মানে তাকে তো মারার উদ্দেশ্য তাকে ছিল না, সেই জন্য এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যেটা 299 ধারায় অপরাধজনক নরহত্যা। এবার ঘ অংশে যেটা আছে সেটা হচ্ছে যে যথাযথ হেফাজত থেকে উপস্থাপিত 30 বছর পর্যন্ত দলিল সক্রিয়ভাবে প্রমাণিত সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখ করে ব্যাখ্যা করুন। আমরা জানি যে সাক্ষ্য আইনের 90 ধারাতে বলা আছে যে যদি যথাযথভাবে 30 বছরের কোনো পুরাতন দলিল যদি যথাযথ হেফাজত থেকে মানে উদ্ধার করা হয়, হেফাজত থেকে যদি উদ্ধার করা হয় এবং সেটা সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য, মানে এটাকে আমরা ধরে নিতে পারি যে এটা সঠিক। এবং আরেকটা যে 2022 সালের 20 নভেম্বর যেটা সংশোধিত হয় সাক্ষ্য আইন, সেটা হচ্ছে যে সেখানে 90-এর এ ধারা সম্পৃক্ত করা হয়েছে যে ডিজিটাল রেকর্ড, অর্থাৎ 5 বছরের ডিজিটাল রেকর্ড কিন্তু আমরা আদালত ধরে নেবে যে এটা সঠিক। 5 বছরের 90-এর এতে বলা আছে 5 বছর, আর হলো 90 ধারাতে বলা আছে 30 বছরের পুরাতন কোনো দলিল যদি যথাযথ হেফাজত থেকে উদ্ধার হয় তাহলে আদালত ধরে নেবে যেটা সঠিক। তাহলে আপনার 90 ধারাটা আলোচনা করতে হবে। তাহলে যথাযথ হেফাজত থেকে উপস্থাপিত 30 বছরের পুরাতন দলিল স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখ করে ব্যাখ্যা, এটা ধরে 90 ধারা। তারপর সাক্ষ্য আইন 1872-এর দলিলের সংজ্ঞা দিন। আমরা জানি যে দলিলের সংজ্ঞা আছে 3 ধারায়। তো সাক্ষ্য আইনে 3 ধারা আছে দলিলের সংজ্ঞা, এবং দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন। দলিলের বিষয়বস্তু কি হবে সেটা বলা আছে 61 ধারায়। 61, 62, 63 ধারার মধ্যে বলা আছে এগুলো কি হবে। আর সকল গ্রাহ্য সাক্ষ্য প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণীয় নয়। ব্যাখ্যা করুন। সকল গ্রাহ্য সাক্ষ্য প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণীয় নয়। মানে সকল প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণীয় নয়, মানে সকল গ্রাহ্য সাক্ষ্য প্রাসঙ্গিক।
এখন সাক্ষ্য অনেকগুলো হতে পারে, সেই সাক্ষ্যগুলোর মধ্যে যে সবগুলো যে প্রাসঙ্গিক হবে এমনটা না। দেখা যাচ্ছে যে কিছু কিছু সাক্ষ্য আছে, যেমন ধরেন যে বি একে হত্যা করেছে কিনা। তো এখন বি একে হত্যা করেছে কিনা সেটা হলো মূল বিষয়, বিচার্য বিষয়। এখন সেই বিষয়ে প্রাসঙ্গিক সাক্ষ্য নেওয়া হচ্ছে। এখন এখানে দেখা যাচ্ছে যে যে সাক্ষ্য দিতে আসে সে বলতেছে যে বি একে হত্যা করে নাই, কিন্তু এর বউ মারা গেছে। তো এগুলো কিন্তু প্রাসঙ্গিক না। তো এই জন্য বলা আছে যে সকল গ্রাহ্য সাক্ষ্য প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্য গ্রহণীয় নয়। তো এই বিষয়টা কিন্তু